হলো আমি রেগে গেলাম। কোথায় আমার রাগ ভাঙাবে তা না করে ম্যাম নিজেই রাগ দেখাচ্ছে। এখন মাঝে মাঝে নিজেকে বিড়াল বলে মনে হয়। আমি একজন মাফিয়া, তার কোনো পাত্তাই দেয় না এই মেয়ে। তোমার আবার কি হলো? আমাকে বলতে হবে নাকি? আর শুনে, কথায় কথায় রাগ দেখাবেন না আমার উপর। রাগ দেখাতে আমিও জানি। কোথায় রাগ দেখালাম? এই মেয়ে আজকাল আমাকে একটু ভয় পায় না, উল্টো আমার ওনাকে ভয় পেতে হয়। আমি কি আসলেই মাফিয়া? কি হলো? কি ভাবছেন? কিছু না। আচ্ছা এদিকে আসো তো। ওনার কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে? ওকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম আর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নাও, নজর টিকা লাগিয়ে নিয়েছি। এটা কোন ধরনের নজর টিকা? এটা আমার স্টাইলের নজর টিকা, খুব ইউনিক তাই না? ঠোঙ্গা? সেটা আবার কি? ভালো কিছু তো শেখাতে পারবে না, তাই এগুলোই শিখিয়েছে। আপনার বোন বলে? ইউনিক ভাইয়ের ইউনিক বোন, বুঝ। আমাকে ভূতে ধরেনি যে তুমি ভূত তাড়ানোর জন্য এগুলো বলছো। আচ্ছা শোনো, রেডি হয়ে থেকো, বিকেলে বের হব। কোথায় যাব? একটা পার্টি আছে, সেখানে যা। ওকে। বাই যান। বাম দিকে কেন যাব? নিজের কপালে নিজে ফোঁটাতে মন চাইছে, তাই আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেলাম। বিকালে কখন থেকে মিহুকে ফোন করে যাচ্ছি, কিন্তু ফোনটা একবার রিসিভ করছে না। এখন মেজাজটা এত খারাপ হচ্ছে বলার বাইরে। দাঁড়াও, একবার বাসে পৌঁছে নি। তোমার খবর আছে মিসেস মিহু চৌধুরী? এতদিন তোমাকে সেভাবে কোনো রাগ দেখাইনি বলে তুমি মাথায় চড়ে বসেছ। মেঘ বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা উপরে চলে গেল। রাগে মেঘের অবস্থা খারাপ হয়ে আছে। উপরে যে রুমের গেটটা খুলে পুরো থ মেরে দাঁড়িয়ে আছে মেঘ। ও হাসবে না কান্না করবে কিছুই বুঝতে পারছে না। ধুর বাবা, কখন থেকে শাড়িটা পরার ট্রাই করছি, পারছিই না। এই কারণেই মম বলতো আমি কোনো কাজের না। শাড়িটা নিয়ে জিন্সের উপরে পরে গোল গোল ঘুরিয়ে সাইডে আঁচল নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শাড়ির কুচি কই গেল? কুচিতেই কিভাবে আর সহ্য করতে না পেরে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বেটে বসে পড়লাম। ও গড, এই মেয়ে জাস্ট একটা শাড়ি পরতে পারে না। মেহু। কারো আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখি মেঘ। আপনি আপনি কখন এলেন? যখন তুমি শাড়িটা পরার ট্রাই করছিলে তখন না মানে আমি আসলে শাড়ি পরতে পারি না। তা তো দেখ। আচ্ছা বাদ দাও, শাড়ি পরতে হবে না। আলমারিতে দেখো একটা প্যাকেট আছে, ওইটা নিয়ে রেডি হয়ে আসো। কিসের প্যাকেট? দেখে নাও তুমি নিজেই, আর তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি নিচে গাড়িতে ওয়েট করছি। ওকে। আমি নিচে নেমে গেলাম। আলমারি থেকে প্যাকেটটা বের করলাম। প্যাকেটটা খুলে দেখি একটা গাউন। আমি তাড়াতাড়ি যেয়ে রেডি হয়ে আসলাম। ওনার চয়েস আছে বলতে হবে। গাউনটা ফুল ব্ল্যাক কালার আর প্রচণ্ড ঘের দেওয়া। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেলাম। দেখলাম মিহু আসছে। ওকে দেখতে আমার দু চোখ ওখানে আটকে গেল। চুলগুলো ছেড়ে সামনে দিয়ে ফুলিয়ে নিচে দিয়ে কার্ল করা, হালকা মেকআপ, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, কানে ব্ল্যাক স্টোনের দুল, হাতে ব্ল্যাক স্টোনের ব্রেসলেট, স্মোকি আই মেকআপ আর ব্ল্যাক হাই হিল। সব মিলিয়ে ওকে অসাধারণ লাগছে। কখন থেকে দেখছি উনি আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, তাই ওনার সামনে তুড়ি বাজালাম। এই মিস্টার, ওইভাবে কি দেখছেন? আমার নজর লাগবে তো। মিহুর কথায় আমার হুঁশ ফিরল। কি বললে? বললাম এভাবে তাকিয়ে থাকলে আমার নজর লাগবে। তাই? আচ্ছা ওয়েট, আমি নজর টিকা লাগিয়ে দিচ্ছি। বলে ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নাও, দিয়ে দিয়েছি নজর টিকা। গাড়িতে ওঠো। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পরেই ওরা একটা জায়গায় এসে গাড়ি থেকে নামলো। মেঘ গাড়ি থেকে নেমে মিহুর দিকে হাত বাড়িয়ে দিল। মিহুও মুচকি হেসে ওর হাত ধরে নামলো। ওরা ভিতরে ঢুকে গেল, আর তখনই একজন লোক এসে মেঘের দিকে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম মিস্টার মেঘ চৌধুরী। থ্যাংক ইউ মিস্টার রাফিন। মিট মাই বিউটিফুল ওয়াইফ মিসেস মিহিকা চৌধুরী। হ্যালো। আসসালামু আলাইকুম। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। মিহু এটা ইচ্ছে করে করেছে, তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। একদম ঠিক কাজ করেছে ও। এই রাফিন মেয়ে দেখলেই হইচে খালি শুরু হয়ে যায়, বাট মিহুর দিকে নজর দিলে ওর জন্য খুব খারাপ হয়ে যাবে। মিহু চলো আমরা ভেতর। ওকে চলুন।
আমরা ওখান থেকে চলে আসলাম। অ্যাটিটিউড, হ্যাঁ, আই লাইক ইট। আই নিড দিস গার্লস অ্যান্ড এনি কোর্স। এদিকে মেঘ মিহুকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মিহুও সবার সাথে বেশ ফ্রিলিভাবে মিশে গেল। মেঘ আর মিহু একপাশে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই একটা মেয়ে এসে মেঘের গালে হঠাৎ করে কিস করে। মিহু তো দুই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হোয়াট ইজ দিস রূপসা? হেই, এত হাইপার হচ্ছে কেন? তোমাকে না আমি কতবার বলেছি এইভাবে যখন তখন আমার গায়ে টাচ করে কথা বলবে না। কাম অন মেঘ, ইটস জাস্ট এ কিস। কিস মাই ফুড? কোন সাহসে তুমি আমাকে কিস করো? আমি তোমাকে ভালোবাসি সেই সাহসে। হোয়াট? লিসেন রূপসা, আই এম ম্যারিড অ্যান্ড সি ইজ মাই ওয়াইফ। হোয়াট? ইয়েস, আই এম ম্যারিড। মানে কি মেঘ, তুমি কবে বিয়ে করলে? আমাদের বিয়ে হয়েছে 2.5 বছর চলে। হাউ ইজ দিস পসিবল? কেন পসিবল নয় শুনি? তুমি কি জানো যে তোমার হাজবেন্ড একজন ইন্টারন্যাশনাল মাফিয়া? জি হ্যাঁ জানি, যেদিন বিয়ে করেছি সেদিন থেকেই জানি। তারপরও ওকে মেনে নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তাতে তো তোমার চলার কথা না, তাহলে তুমি কেন চলছো? তুমি এভাবে আমার ড্যাডের পার্টিতে এসে আমাকে অপমান করতে পারো না। আর তুমিও এইভাবে আমার হাজবেন্ডের দিকে নজর দিতে পারো না। আর একবার যদি আমার হাজবেন্ডের দিকে তাকাচ্ছো না, তাহলে তোমার ওই চোখ খুলে নিয়ে আমি লুডো খেলবো, বলে রাখলাম। ননসেন্স বলে হনহন করে ওখান থেকে চলে গেলাম। ওর সাহস কি করে হয় আমার জামাইয়ের দিকে নজর দেওয়ার? ওকে তো আমি জানিয়ে মেরে ফেলবো। এতক্ষণ ওর কাহিনী দেখে আমি মুখ চেপে হাসছিলাম। ওই আপনি হাসেন কেন? কোথায় না তো, আমি হাসি নাই তো। আপনি যদি ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছেন তো আপনার খবর আছে, বলে দিলাম। আর যদি তাকাই তো কি করবা? খুন করে ফেলবো। তোমার হাতে মরতে আমার কোনো প্রবলেম নেই। দূর থেকে দাঁড়িয়ে দেখছি মেঘ মিহুর হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মিহুর মধ্যে কিছু তো একটা আছে। ওকে আমার এক রাতের জন্য চাই ওয়েটার। ইয়েস স্যার। ওই যে ওখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ না? ওখানে ড্রিঙ্কস দেওয়ার নাম করে যে ওই মেয়েটির ড্রেসে ড্রিঙ্কস ফেলে দেবে, বুঝেছো? এই নাও তোমার টাকা, আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পর পাবে। উনি তো মেঘ স্যারের ওয়াইফ। মেঘ স্যার যদি একবার জানতে পারে তাহলে আমাকে আর জীবিত রাখবে না। যা, কিছু হবে না। আচ্ছা স্যার। কিছু খাবে? একটু জুস পেলে ভালো হতো, গলাটা শুকিয়ে গেছে। আচ্ছা ওয়েটার। ইয়েস স্যার বলে আমার ড্রেসে জুস ফেলে দিলাম। আরে সরি ম্যাম, সরি, খেয়াল করিনি। ইউ মেঘ, আপনি ওনাকে কিছু বলবেন না। থাক ভাইয়া, আপনি যান। সরি ম্যাম। ইটস ওকে, আপনি যান। থাক থাক, আপনাকে আর ফুলতে হবে না। তুমি বললে বলে ওকে ছেড়ে দিলাম, না হলে ওর 12টা বাজিয়ে দিতাম। হ্যাঁ জানি। আচ্ছা আমি ওয়াশরুম থেকে ক্লিন করে আসি। হুম। আমি ওয়াশরুমে চলে গেলাম, ড্রেস ক্লিন করে নিলাম। যেই ওয়াশরুম থেকে বের হতে যাব তখনই দেখি রাফিন দাঁড়িয়ে আছে। এটা কোন ধরনের অসভ্যতা? আপনি লেডিস ওয়াশরুমে কেন এসেছেন? হেই, কাম ডাউন। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আপনি সরুন, আমি বের হব। আরে যার জন্য আসলাম সে যদি চলে যায় তবে আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চাটবো? সে আপনি চড়তেই পারেন, বাট আমাকে যেতে দিন। দিতে পারি, তবে আমার সাথে টাইম সেভ করতে হবে। মানে হলো উইল ইউ বি মাই বেড পার্টনার? সাথে সাথে ওনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মেয়েদের সম্মান করতে না জানলেও অ্যাটলিস্ট অসম্মান করবেন না। আর আপনার ভাগ্য ভালো যে আমার হাজবেন্ড এই কথাটা শোনেনি, নাহলে আপনি আজকের বেঁচে ফিরতেন না বাসায়। ওই কি করবে তোর সো কল্ড হাজবেন্ড? কি করবে? আই সেড লিভ মি। তোর হাজবেন্ডের জন্য আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা আমাকে নিয়ে মজা আর তামাশা করে। কেন জানিস? কারণ তোর হাজবেন্ড আমার থেকে বেশি পাওয়ারফুল বলে, আর ও একবার আমাকে মেরেছিল পর্যন্ত। লিভ মি। তোকে দিয়ে তোর হাজবেন্ডের কাছ থেকে শোধ নিব আমি।
এদিকে এটা আবার কোথায় গেল? ওয়াশরুম থেকে আসতে এতক্ষণ লাগে? উফ, এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। স্যার পাশে তাকিয়ে দেখি সেই ওয়েটারটা যে মিহুর ড্রেসে ড্রিঙ্কস ফেলেছিল। কি চাই? স্যার আমায় মাফ করে দিন, তখন আমি ইচ্ছে করে ম্যামের ড্রেসে জুস ফেলে দিয়েছিলাম। হোয়াট? তোর সাহস কি করে হলো? স্যার আমাকে রাফিন স্যার বলছিল তাই করেছি, আর আপনাকে বললাম কারণ আপনি আমার ওয়াইফকে বাঁচিয়েছিলেন তাই। আর আগে আমার শরীর কাঁপছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওকে। রাফিন কোথায়? স্যার উনি ম্যামের পিছন পিছন ওয়াশরুমে গিয়েছে। ওখান থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে। তখন থেকে দু হাত দিয়ে ওনাকে সরানোর ট্রাই করছি, বাট পারছি না। কই মাছের মতো লাফালাফি করছিস কেন? কি হলো এখন আবার কাঁদছিস কেন? প্লিজ লিভ মি। তোকে ছাড়বো, কিন্তু এমন অবস্থা করে ছাড়বো যাতে তুই কাউকে মুখ না দেখাতে পারিস, আর এতে তোর হাজবেন্ডের উপর থেকেও আমার শোধ নেওয়া হয়ে যাবে। মেঘ, কোথায় আপনি? প্লিজ বাঁচান আমাকে। প্লিজ ডোন্ট ডু দিস টু মি। শাট আপ। তখনই কে যেন সজোরে এক লাথি দিয়ে রাফিনকে আমার থেকে দূরে সরিয়ে দিল। পাশে তাকিয়ে দেখি মেঘ। আমি যে মেঘকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। এলাম, আমিও মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে ওর হিঁচকি উঠে গেছে। মেঘের দুই চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে। মেঘের হাত পা রাগে রীতিমতো কাঁপছে। মেঘ মিহুকে এক সাইডে দাঁড় করিয়ে রাফিনকে যে ইচ্ছে মতো মারতে লাগলো। মেঘ, মিহুর ডাক শুনে ওর দিকে তাকিয়ে দেখি ও মাটিতে পড়ে আছে। তাই রাফিনকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি মিহুর কাছে গেলাম। ও সেন্সলেস হয়ে গিয়েছে, তাই ওকে কোলে করে নিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে গেলাম। ওকে গাড়িতে শুয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে গেলাম। রুমে নিয়ে গিয়ে ওকে বেডে শুয়ে দিলাম। আই এম সরি জান, আমি যদি জানতাম যে এমন কিছু হবে তাহলে আমি কখনোই তোমাকে ওই পার্টিতে নিয়ে যেতাম না। প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। মেঘ ডক্টরকে ফোন করেছিল। একটু আগেই ডক্টর এসে মিহুকে দেখে গিয়েছে। অতিরিক্ত ভয়ের কারণে মিহু সেন্সলেস হয়ে গিয়েছে, তাই ডক্টর ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে গিয়েছে। মেঘ মিহুর পাশে ওর হাত ধরে বসে আছে আর অপেক্ষা করছে কখন মিহুর জ্ঞান ফিরবে। একটু পরে মিহুর জ্ঞান ফিরলে মিহুকে দেখে যে মেঘ ওর এক হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ, জান তুমি ঠিক আছো? উঠে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই পাগলি, কাঁদছো কেন? দেখো আমি তো আছি, একদম কাঁদবে না। আপনি যদি আজকে ঠিক সময়ে না আসতেন তাহলে ওই ওই রাফিন আমাকে বলে আবার কাঁদতে লাগলাম। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না জান। জান আমি সরি, আর তোমাকে একা ছাড়া উচিত হয়নি। প্লিজ জান, তুমি কেঁদো না। দেখি আমার দিকে তাকাও, তুমি আমাকে বিশ্বাস করো তো, তাই না? মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। তাহলে আর কাঁদবে না প্লিজ। আর দেখো, এরপর থেকে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা তোমার এই মাফিয়া হাজবেন্ডের প্রমিস। ওনার কথা শুনে হেসে দিলাম। এই তো আমার জানটার মুখে হাসি ফুটেছে। শোনো, আর কখনো কান্না করবে না। তোমাকে কান্না করলে একটু ভালো লাগে না। ওরে নাকে নাক ঘষে দিলাম। ওনার নাকে একটা কামড় বসিয়ে দিলাম। দৌড়। মিহু দাঁড়াও, আজকে তোমার খবর আছে। ধরতে পারে না। মিহু দাঁড়াও বলছি। আমাকে তো পাগলই ধরেছে, তাই না, যে আপনার হাতের মার খাওয়ার জন্য দাঁড়াবো? দেখা যাবে। সারা ঘর দৌড়াচ্ছে আর ওকে ধরার জন্য মেঘ ওর পেছন পেছন দৌড়াচ্ছে। মেঘ মিহুর পেছন থেকে যখনই মিহুকে ধরতে যাবে তখনই মিহু নিজের গাউনের সাথে পা আটকে পড়ে যেতে লাগলো। বাঁচার জন্য মেঘকে ধরলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। মিহু চেয়ে পড়লো বেডের উপর, আর ওর উপর পড়লো মেঘ। মিহু সারা মুখে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঘ আলতো করে মিহুর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল। মেঘের